শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, নিরাপদে আছো, আর সেই সাথে তোমাদের পড়াশোনাটাও ভালোভাবে করছো। গত ক্লাসে আমরা শিল্প অর্থনীতির প্রথম অধ্যায় থেকে কী কী পড়েছিলাম তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা যেসব বিষয়ে আলোচনা করেছিলাম তা একটু মনে করিয়ে দিই। তা হচ্ছে শিল্প অর্থনীতির উৎপত্তি ও ক্রমবিকাশ, শিল্প অর্থনীতির আওতা বা পরিধি, শিল্প অর্থনীতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আজও আমি প্রথম অধ্যায় অর্থাৎ ধারণাগত বিষয়গুলির উপর ক্লাস নেব। আর এই বিষয় নিয়ে আলোচনা করতেই তোমাদের সাথে আজ ক্লাসে আছি আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। তাহলে চলো এক নজরে আমরা আমাদের পাঠের বিষয়গুলো জেনে নিই। স্ক্রিনে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এগুলো বিভিন্ন ফার্ম, প্ল্যান্ট এবং শিল্পের ছবি। অর্থাৎ এ থেকে আমরা আমাদের আজকের পাঠের বিষয়গুলো জানতে পাচ্ছি। তাহলে এক নজরে দেখে যাওয়া যাক আমাদের আজকের পাঠে কী কী রয়েছে। প্রথমেই রয়েছে প্ল্যান্ট, ফার্ম ও শিল্পের ধারণা। এরপর রয়েছে ফার্মের প্রকারভেদ, এরপর রয়েছে শিল্পের প্রকারভেদ, এরপর রয়েছে প্ল্যান্ট, ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য, এবং সবশেষে রয়েছে প্ল্যান্ট, ফার্ম ও শিল্পের মধ্যে সম্পর্ক। স্ক্রিনে আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি। এগুলো দেখে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এগুলো কি। এগুলো হচ্ছে বিভিন্ন প্ল্যান্টের ছবি। তাহলে চলো জেনে নেই প্ল্যান্ট বলতে কি বোঝায়, অর্থাৎ প্ল্যান্টের ধারণা। প্ল্যান্ট হচ্ছে নর্মালি যেটা আমরা বলি যে একটা সুবিধাজনক ক্ষেত্র যেখানে উৎপাদন কাজ পরিচালিত হয়। এটা আসলে একটি ইউনিট যেখানে ব্যবসা সংক্রান্ত সেবামূলক উৎপাদন পরিচালিত হয়। যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে ফ্যাক্টরি, কৃষি খামার, খনি। আবার এটাকে বস্তুগত সুবিধার আলোকেও বিবেচনা করা যায়। আবার উৎপাদন, খাদ্য উৎপাদন এবং সেবার জন্য নির্দিষ্ট স্থান বিবেচনা করেও প্ল্যান্টকে বিবেচনা করা যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্টিল মিল, তৈল শোধনাগার, হোটেল, সিমেন্ট কারখানা, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদির স্থাপনা প্ল্যান্ট হিসেবে পরিগণিত হয়। প্ল্যান্টের আকার আসলে নির্ভর করে স্থির মূলধন, বিল্ডিংয়ের আয়তন ইত্যাদির উপর। স্বল্পমেয়াদে ফার্ম স্থির উপকরণ পরিবর্তন করতে পারলেও দীর্ঘমেয়াদী কিন্তু প্ল্যান্ট তার উপকরণ পরিবর্তন করতে পারে। আবার স্বল্পমেয়াদে একটি প্ল্যান্ট নিয়েও একটা ফার্ম হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ফার্ম অনেক প্ল্যান্ট নিয়ে উৎপাদন পরিচালনা করে। এরপর আমরা দেখি কিছু ফার্মের ছবি। এগুলো দেখে আমরা বুঝতে পারি ফার্মের প্রকারভেদ অনেক রকম হতে পারে। তাহলে আমরা আগেই জানি যে ফার্মের ধারণা বা কনসেপ্ট অফ এ ফার্ম কি। ফার্মের ধারণাগত বিষয়ে অনেক ধরনের বা একাধিক ধারণা রয়েছে। শিল্প অর্থনীতির আলোকে সিদ্ধান্ত গ্রহণকারী কোনো প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম। আবার হিসাবগত অর্থে এটা এমন একটি প্রতিষ্ঠান যার সুনির্দিষ্ট দায় বা সম্পদ রয়েছে। আবার আইনগতভাবে যার নিরঙ্কুশ মালিকানা, অংশীদারি মালিকানা, সীমাবদ্ধ দায়বদ্ধতা রয়েছে, সেরকম প্রতিষ্ঠানকেই বলা হয় ফার্ম। আবার প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে বলা যায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি যারা উপাদানকে উৎপাদনে রূপান্তর করে। অর্থাৎ সবশেষে বলা যায় যে যেসব প্রতিষ্ঠান বিভিন্ন উপকরণ ক্রয় করে এবং একাধিক প্ল্যান্টের সাহায্যে পণ্য উৎপাদন ও বিক্রয় করে তাদেরকেই আমরা বলতে পারি ফার্ম। ফার্মের প্রকারভেদ বা টাইপস অফ এ ফার্ম। এরপর আমরা দেখতে পাই যে ফার্মের প্রকারভেদ কীভাবে হয়। প্রথমেই দেখি মালিকানার ভিত্তিতে ফার্মের প্রকারভেদ। মালিকানার ভিত্তিতে ফার্মের প্রকারভেদ হতে পারে দুই পর্যায়ে, অর্থাৎ একটা হচ্ছে বেসরকারি পর্যায়ে, একটা হচ্ছে সরকারি পর্যায়ে। বেসরকারি পর্যায়ে ফার্মের প্রকারভেদের মধ্যে আমরা দেখতে পাই একক মালিকানা ভিত্তিক ফার্ম, অংশীদারি ফার্ম, যৌথ মূলধনী ফার্ম, সমবায় ফার্ম। সরকারি পর্যায়ে আমরা দেখতে পাই প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। এই বিষয়গুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা দেখি
বাজার কাঠামোর ভিত্তিতে ফার্মের প্রকারভেদ। বাজার কাঠামোর ভিত্তিতে ফার্মের প্রকারভেদে প্রথমে আমরা দেখি একচেটিয়া প্রতিযোগী ফার্ম, অর্থাৎ এখানে বহু সংখ্যক ফার্ম তার উৎপাদন করে থাকে। আবার দেখি ডুওপলি ফার্ম, যেখানে দুইটি মাত্র ফার্ম থাকে যারা উৎপাদন পরিচালনা করে। পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মে আবার অসংখ্য প্রতিযোগী ফার্ম থাকে যারা উৎপাদন পরিচালনা করে। এরপর আমরা দেখি একচেটিয়া ফার্ম, যেখানে একটি মাত্র ফার্ম তার উৎপাদন পরিচালনা করে এবং নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর আমরা দেখি অলিগোপলি ফার্ম, যারা মুষ্টিমেয় সংখ্যক ফার্ম এখানে উৎপাদন পরিচালনা করে। এরপর আমরা দেখি আকারের ভিত্তিতে ফার্মের প্রকারভেদ। আকারের ভিত্তিতে ফার্মের প্রকারভেদের মধ্যে আমরা দুই ধরনের ফার্ম দেখতে পাই। একটা হচ্ছে ক্ষুদ্রায়তন ফার্ম, এটা হচ্ছে অনেক ছোট আকারের ফার্ম যারা প্লান্টের আকার পরিবর্তন করতে পারে না। এরপর আমরা দেখি বৃহদায়তন ফার্ম, যেসব ফার্ম অনেক বৃহৎ আকারের এবং এরা প্লান্টের পরিবর্তন করতে পারে। এরপর মেয়াদের ভিত্তিতে আমরা ফার্মের প্রকারভেদ দেখতে পাই। মেয়াদের ভিত্তিতে ফার্ম হচ্ছে নির্দিষ্ট স্বল্প মেয়াদী ফার্ম, যারা নির্দিষ্ট প্ল্যান্টের অধীনেই পণ্য উৎপাদন করে এবং এটা অল্প মেয়াদী ফার্ম বা অল্প সময়ের ফার্ম বলে বিবেচিত হয়। এরপরে আমরা দেখি দীর্ঘমেয়াদী ফার্ম, যেখানে অনেক প্ল্যান্ট থাকতে পারে এবং যারা দীর্ঘ সময়ের জন্য উৎপাদন পরিচালনা করে। এবার আমরা দেখি ফার্মের বিভিন্ন রূপ। উৎপাদনের দৃষ্টিকোণ থেকে ফার্মের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। একটা হচ্ছে আনুভূমিক সমন্বিত ফার্ম, অর্থাৎ এটাকে আমরা বলছি হরিজেন্টালি ইন্টিগ্রেটেড ফার্ম। একটি ফার্মের অধীনে কয়েকটি প্ল্যান্ট থাকতে পারে, সেগুলো একই পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করে। এই ধরনের ফার্মগুলোকে আমরা বলছি আনুভূমিক সমন্বিত ফার্ম। যেমন আমরা বলতে পারি পোশাক প্রস্তুতকারী ফার্ম। এ ধরনের অনেক ফার্ম রয়েছে যারা পোশাক প্রস্তুত করে, সেগুলো যদি সমন্বিত হয়ে একই ফার্মের আওতাধীনে আসে এবং একসাথে উৎপাদন পরিচালনা করে, সেগুলোকে আমরা বলছি আনুভূমিক সমন্বিত ফার্ম। আবার রয়েছে উলম্ব সমন্বিত ফার্ম বা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ফার্ম, যেগুলো আমরা বলছি এই ফার্মে অধীনস্থ সকল প্ল্যান্ট উৎপাদনের বিভিন্ন পর্যায়ে আলাদা আলাদা কাজ সম্পন্ন করে। আবার এই আলাদা আলাদা কাজ সম্পন্নকারী ফার্মগুলো যদি একত্রিত হয়ে একটা ফার্ম গঠন করে, সেটাকে আমরা বলছি উলম্ব সমন্বিত ফার্ম। যেমন আমরা বলতে পারি মোটর গাড়ি কোম্পানি, যেমন আমরা বলতে পারি একটা বই শিল্প বা বই প্ল্যান্ট, বা যারা একটা বই প্রকাশনা ফার্ম, যারা একই প্ল্যান্টে ছাপার কাজ হয়, এক প্ল্যান্টে বাঁধাইয়ের কাজ হয়, আবার এক প্ল্যান্টে হয়তো কাগজ তৈরি হয়। এই ধরনের বিভিন্ন ফার্মগুলো একত্রিত হয়ে যখন একটি ফার্ম গঠন করে, সেটাকে আমরা বলছি উলম্ব সমন্বিত ফার্ম। তারপরে আমরা দেখতে পাচ্ছি পিন্ডিভুক্ত সমন্বিত ফার্ম বা কংগ্লোমারেট ফার্ম। এটা হচ্ছে একটি মূল ফার্ম বা একটা ফার্মের মূল ট্রেডমার্ক ব্যবহার করে একাধিক প্ল্যান্ট তার পৃথক উৎপাদন যদি পরিচালনা করে এবং বাজারজাতকরণ করে, সেটাকে আমরা বলছি পিন্ডিভুক্ত সমন্বিত ফার্ম। যেমন আমরা বলতে পারি স্যামসাং কোম্পানি, তাদের একই ট্রেডমার্ক ব্যবহার করে এরা ফ্রিজ, টেলিভিশন, এসি ইত্যাদি বিভিন্ন প্ল্যান্ট পরিচালনা করে। এই প্ল্যান্টগুলো যদি একত্রিত হয়ে একটা ফার্ম গঠন করে, সেগুলোকে আমরা বলছি পিন্ডিভূত সমন্বিত ফার্ম। এবার আমরা এটাকে একটা ছকের মাধ্যমে দেখতে পাই। যেমন আমরা পোশাক প্রস্তুতকারী ফার্ম আমরা যেটা বললাম, অর্থাৎ আনুভূমিক সমন্বিত ফার্ম বা উলম্ব সমন্বিত ফার্ম, সেটা কংগ্লোমারেট সমন্বিত ফার্ম, তিনটেকেই আমরা একটা চিত্রে দেখাতে পারি। অর্থাৎ লম্বভাবে যদি আমরা দেখি সুতা, বস্ত্র, বুতাম ইত্যাদি কাঁচামাল নিয়ে পোশাক প্রস্তুতকারী ফার্ম সেটা বস্ত্র তৈরি করে এবং সেভাবে তারা বিক্রয় করে পরবর্তীতে, এবং বিভিন্ন শোরুমের মাধ্যমে সেই জিনিসগুলো বিক্রয় এবং পরিবহন বা বাজারজাতকরণ করে। এটাকে আমরা বলছি উলম্ব সমন্বিত ফার্ম। আবার বিভিন্ন পোশাক প্রস্তুতকারী ফার্ম যদি একই সাথে পোশাক প্রস্তুত করে এমন একটা বড় ফার্মের সাথে একত্রিত হয়, সেটাকে আমরা বলছি আনুভূমিক সমন্বিত ফার্ম। আর পিন্ডিভূত সমন্বিত ফার্মের ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন পণ্য উৎপাদন করে অথচ একই ফার্মের অধীনে তারা থাকে। সেই ধরনের ফার্মগুলো যেমন হোশিয়ারি ব্যাগ ইত্যাদি, বেকারি, পরিবহন কোম্পানি, ইলেকট্রনিক বিভিন্ন দ্রব্য তারা প্রস্তুত এবং বিক্রয় করে। এই ধরনের ফার্মগুলো যখন একত্রিত হয়, তখন সেটাকে আমরা বলছি পিন্ডিভূত সমন্বিত ফার্ম। এরপর আমরা বিভিন্ন শিল্পের ছবি দেখতে পাচ্ছি। শিল্পের তার মানে শিল্পেরও অনেক ধরনের
প্রকারভেদ রয়েছে, অর্থাৎ শিল্পকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমেই আমরা জেনে নেই শিল্প কী। শিল্প কি এটা জানতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে যে শিল্প হচ্ছে, আমরা জানি যে অনেকগুলো ফার্ম নিয়ে একটা শিল্প গঠিত হয়, অর্থাৎ একাধিক ফার্মের সমন্বয়ে একটি শিল্প হয়। যে রবিনসনের মতে একই বাজারের জন্য একই ধরনের দ্রব্য তৈরিকারী বিভিন্ন ফার্মের সমষ্টিকে শিল্প বলে। যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে পাট শিল্প, বস্ত্র শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, সিমেন্ট শিল্প। শিল্পের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে প্রথমেই যদি আমরা দেখি শিল্পে একাধিক ফার্ম অন্তর্ভুক্ত থাকে। অনেকগুলো ফার্ম নিয়ে কিন্তু একটা শিল্প হয়। শিল্প ধারণাটা দীর্ঘমেয়াদী উৎপাদনের সাথে জড়িত, অর্থাৎ দীর্ঘমেয়াদী যখন উৎপাদন হবে সেটাকে আমরা বলছি শিল্প। এটা অল্প সময়ের জন্য না, আর দীর্ঘ সময়ের জন্য প্রযোজ্য। আর আমরা জানি উৎপাদন করতে দুই ধরনের ব্যয় হয়, স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়। তো শিল্পের ক্ষেত্রে আমরা শুধু পরিবর্তনীয় ব্যয় বিবেচ্য হবে। আবার শিল্পের পরিধি হবে ব্যাপক, কারণ শিল্প অনেক বড় একটা বিষয়, যার কারণে শিল্পের পরিধিও অনেক ব্যাপক। প্ল্যান্ট পরিবর্তন করে উৎপাদন পরিবর্তন করতে পারে শিল্প, অর্থাৎ প্ল্যান্টের আকার কিন্তু শিল্প পরিবর্তন করতে পারে, যেহেতু এটা দীর্ঘমেয়াদী উৎপাদনের সাথে জড়িত। ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা, ভিন্ন ভিন্ন প্রশাসনিক কাঠামোর আওতায় পরিচালিত হয় শিল্প। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন ফার্ম একত্রিত হয়ে শিল্প গঠিত হয়। এক এক ফার্মের ব্যবস্থাপনার ধরন বিভিন্ন, এবং তারা যখন ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনার আন্ডারের ফার্মগুলো একত্রিত হয় তখন শিল্প গঠিত হয়, এবং তারা ভিন্ন প্রশাসনিক কাঠামোর আওতায় কিন্তু পরিচালিত হয়। শিল্প উৎপাদিত দ্রব্যের যোগান তুলনামূলকভাবে বেশি। আমরা যেহেতু জানি শিল্পের পরিধি অনেক ব্যাপক এবং শিল্প দীর্ঘমেয়াদী উৎপাদন করে, কাজে উৎপাদন দ্রব্যের যোগানও তুলনামূলকভাবে বেশি হয়। বাস্তবে শিল্পের কাঠামোগত রূপ দেখা যায়। বাস্তবে আমরা যে রূপটা দেখি এটা শিল্পের কাঠামোগত রূপ। তাহলে এখন আসি আমরা শিল্প প্রকারভেদ বা ক্লাসিফিকেশন, শিল্পের ক্লাসিফিকেশন। একটা আছে যে সরাসরি ভোগের উদ্দেশ্যে আমরা যে পণ্যগুলো উৎপাদন করি সেটা হচ্ছে ভোগ্য পণ্য শিল্প। এছাড়াও শিল্পের উপকরণে অনেক পণ্য আছে যেটা শিল্পে অন্য পণ্যের সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এগুলোকে আমরা বলছি যে উৎপাদক পণ্য শিল্প। তারপর আমরা উৎপাদন কর্মকাণ্ড হিসেবে কর্মকাণ্ড অনুসারে শিল্পকে আবার আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আমরা দেখি প্রজনন শিল্প, যেটাকে আমরা উদাহরণ হিসেবে বলছি গবাদি পশুর খামার, মাছের ঘের। অর্থাৎ যে শিল্পের উৎপাদিত পণ্য পুনরায় উৎপাদন কাজে উপকরণ হিসেবে ব্যবহার হয় এবং ভোগের জন্য উপযুক্ত পণ্য সৃষ্টিতে সহায়তা করে, সেটাকে আমরা বলছি প্রজনন শিল্প, যেটা উদ্ভিদ এবং প্রাণীজ প্রজননের মাধ্যমে এই সম্পদ বা শিল্প গঠিত হয়। এরপর আমরা দেখি নিষ্কাশন শিল্প, অর্থাৎ যে শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ, উত্তোলন, পরিশোধন করা হয় সেটাকে আমরা বলছি নিষ্কাশন শিল্প। এই শিল্পের উৎপাদিত পণ্য কাঁচামাল মানুষের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি কৃষিকাজ, পশু খামার, খনিজ সম্পদ উত্তোলন, বনজ সম্পদ উত্তোলন, এই সব কিছুই হচ্ছে নিষ্কাশন শিল্পের অন্তর্গত। এরপর আমরা দেখি যান্ত্রিক শিল্প। যান্ত্রিক শিল্প বলতে আমরা যে শিল্প যন্ত্র এবং শ্রমের সাহায্যে উৎপাদন বা দ্রব্যের রূপ আকার পরিবর্তন করে উপযোগিতা বৃদ্ধি করে, সেটাকে আমরা বলছি যান্ত্রিক শিল্প। যেমন আমরা বলতে পারি যে তুলা থেকে বস্ত্র তৈরি, তুলা থেকে সুতা, সুতা থেকে বস্ত্র, এইভাবে যান্ত্রিক শিল্পের উদাহরণের একটা উদাহরণ। এরপর আমরা দেখি সেবা পরিবেশন শিল্প, অর্থাৎ মানুষের জীবনযাপন এবং জীবন প্রণালীকে আরামদায়ক করার কাজে যেসব শিল্প নিয়োজিত থাকে সেগুলোকে আমরা বলছি সেবামূলক শিল্প। যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি পরিবহন, যোগাযোগ, এইসব সেবা প্রদানে নিয়োজিত থাকে। এরপর আমরা দেখি নির্মাণ শিল্প, অর্থাৎ বাসগৃহ নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট, সেতু নির্মাণ, রেল সেতু নির্মাণ ইত্যাদি কাজে যেসব শিল্প নিয়োজিত থাকে সেগুলোকে আমরা বলছি নির্মাণ শিল্প। প্রকৌশল এবং স্থপতি প্রতিষ্ঠান এগুলো উদাহরণ হতে পারে। এখন আমরা দেখি এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম প্ল্যান্ট কী, ফার্ম কী এবং শিল্প কী। এই প্ল্যান্ট, ফার্ম এবং শিল্পের মধ্যে আবার বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। প্রথমেই আমরা দেখি সংজ্ঞাগত পার্থক্য। ফার্ম শিল্পের মধ্যে আমরা প্রথমেই জানি
যে তাদের সংজ্ঞাগত পার্থক্য রয়েছে। আমরা জানি প্ল্যান্ট হচ্ছে উৎপাদন ইউনিট এবং একাধিক প্ল্যান্টের সমন্বয়ে গঠিত হয় ফার্ম এবং অনেকগুলো ফার্মের সমন্বয়ে গঠিত হয় শিল্প বা উৎপাদন প্রতিষ্ঠানের সমন্বিত রূপই হচ্ছে শিল্প। তাহলে তাদের মধ্যে অবশ্যই সংজ্ঞাগত পার্থক্য রয়েছে। এরপর আমরা দেখি সময়ভিত্তিক পার্থক্য, অর্থাৎ স্বল্প মেয়াদে প্রতিটি ফার্মের একটি প্ল্যান্ট থাকতে পারে, আবার দীর্ঘমেয়াদে কিন্তু এই প্ল্যান্টের সংখ্যা বাড়তে পারে। সময়ের ব্যবধানে ওই প্ল্যান্টের সংখ্যা বাড়ে, কিন্তু ফার্ম এবং শিল্প কিন্তু সময় ব্যবধানে একই থাকতে পারে, কিন্তু প্ল্যান্টের আকার পরিবর্তন হতে পারে। এরপর আমরা দেখি মুনাফা অর্জন ভিত্তিক পার্থক্য, অর্থাৎ প্ল্যান্টের সাথে মুনাফা অর্জন সরাসরি যুক্ত নয়, এটা হচ্ছে উৎপাদন এবং খরচের সাথে জড়িত, কিন্তু ফার্ম এবং শিল্প উৎপাদন, ব্যয় এবং মুনাফার সাথে কিন্তু সরাসরি যুক্ত। নিয়ন্ত্রণ ভিত্তিক পার্থক্য, ফার্ম কোনো প্ল্যান্টের আকার নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ ফার্মের অধীনে কিন্তু প্ল্যান্ট পরিচালিত হয়। তেমনি আবার ফার্মের নিয়ন্ত্রক হলো শিল্প, অর্থাৎ শিল্পের অধীনে কিন্তু ফার্ম পরিচালিত হয়। আকার ভিত্তিক পার্থক্য, ফার্মের উদ্দেশ্যের উপর প্ল্যান্টের আকার নির্ভর করে, আবার ফার্মের আকারের উপর কিন্তু শিল্পের আকার নির্ভর করে। বাজার কাঠামোর আলোকে পার্থক্য, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু অধিক সংখ্যক ফার্ম থাকে এবং সেই ফার্ম নিয়ে গঠিত হয় শিল্প, এবং এখানে প্ল্যান্টের সংখ্যা একটি থাকতে পারে, আবার বহুও থাকতে পারে। আবার একচেটিয়া বাজারে কিন্তু একটি প্ল্যান্টই একটা ফার্ম বা শিল্প হতে পারে। তেমনি বাজার কাঠামোর আলোকে কিন্তু তাদের মধ্যে পার্থক্য রয়েছে। এরপর আমরা দেখি প্ল্যান্ট, ফার্ম এবং শিল্পের মধ্যে আন্তঃসম্পর্ক, অর্থাৎ ইন্টার রিলেশনশিপ এবং ফার্ম, প্ল্যান্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রথমেই আমরা যে সম্পর্কটা দেখি তাদের মধ্যে, প্রথমেই হচ্ছে উৎপাদন কার্যক্রমে অবস্থানগত সম্পর্ক, অর্থাৎ শিল্প গঠিত হয় ফার্মের সমন্বয়ে আর ফার্মের অধীনে পরিচালিত হয় প্ল্যান্ট। তাহলে উৎপাদন প্রক্রিয়ার ভিত্তি কিন্তু প্ল্যান্ট, তার পরের স্তরে থাকে ফার্ম এবং সর্বোপরি শিল্প থাকে সবার উপরে, অর্থাৎ অবশ্যই একটার অস্তিত্ব অন্যটির উপর নির্ভর করে, কাজে তাদের মধ্যে অবশ্যই সম্পর্ক রয়েছে। সংখ্যা, আকার এবং সময় ভিত্তিক সম্পর্ক, কোনো ফার্মে একাধিক প্ল্যান্ট থাকতে পারে, তা নির্ভর করে ফার্মের আকারের উপর। ক্ষুদ্র ফার্মে থাকে একটি প্ল্যান্ট, বৃহৎ ফার্মে কিন্তু একাধিক প্ল্যান্ট থাকে। আবার সময়ের সাথে সাথে সেই কিন্তু প্ল্যান্টের আকার আবার পরিবর্তন হয়, তেমনি ফার্মেরও পরিবর্তন হতে পারে, যা শিল্পে পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ যখন অনেক বেশি ফার্ম একসাথে গঠিত হয় একটি শিল্প, তখন ফার্মের সংখ্যা থাকে অধিক, আবার অল্প ফার্ম নিয়েও একটি শিল্প গঠিত হতে পারে। কাজেই সংখ্যা, আকার এবং সময়ের ভিত্তিতে কিন্তু প্ল্যান্ট, ফার্ম এবং শিল্পের মধ্যে সম্পর্ক রয়েছে। বাজার কাঠামোর ভিত্তিতে বাজার কাঠামো ভিত্তিক সম্পর্ক, অর্থাৎ এখানে আমরা আগেই জেনেছি যে একচেটিয়া বাজারে একটি প্ল্যান্ট থাকতে পারে, একটি ফার্ম থাকতে পারে, এবং এই একটি প্ল্যান্ট এবং একটি ফার্ম নিয়ে কিন্তু গঠিত হতে পারে একটি শিল্প। আবার যদি পূর্ণ প্রতিযোগী বাজারের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্ল্যান্ট থাকতে পারে এবং অনেক বেশি ফার্ম থাকতে পারে, এবং সেই বহু সংখ্যক প্ল্যান্ট এবং ফার্মের সমন্বয়ে গঠিত হয় শিল্প। কাজে তাদের বাজার কাঠামো ভিত্তিক একটা সম্পর্ক রয়েছে। নিয়ন্ত্রণ ও পরিচালনা ভিত্তিক সম্পর্ক, প্ল্যান্ট এবং প্ল্যান্টের আকার নিয়ন্ত্রণ পরিচালনা করে, তেমনি ফার্মের নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে শিল্প। তাহলে ফার্ম হলো নিয়ন্ত্রক হলো প্ল্যান্টের এবং ফার্মের নিয়ন্ত্রক হলো শিল্প। কাজেই একটার সাথে একটির নিয়ন্ত্রণ এবং পরিচালনা ভিত্তিক সম্পর্ক রয়েছে। সময়, ব্যয়, যোগান, মুনাফা, উদ্দেশ্য ভিত্তিক সম্পর্ক। মুনাফা সর্বোচ্চকরণ হলো ফার্মের প্রধান উদ্দেশ্য। কখনো অতি মুনাফা, কখনো লোকসান, কখনো স্বাভাবিক মুনাফা, এইভাবে ফার্ম তার মুনাফা অর্জন করে। তো প্ল্যান্টের কার্যক্রম বিবেচনা করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে যে প্ল্যান্টের কাম্য আকারে, সেখানেই কিন্তু ফার্ম উৎপাদন করবে, অর্থাৎ সেই মুনাফার কথা চিন্তা করে কিন্তু
ফার্ম তার প্ল্যান্ট নির্বাচন করে এবং সর্বোপরি সেই সুবিধা ভোগ করে হচ্ছে শিল্প। ধারণা ভিত্তিক সম্পর্ক। প্ল্যান্ট হচ্ছে উৎপাদন ইউনিট, ফার্ম হচ্ছে উৎপাদন বিক্রেতা প্রতিষ্ঠান, আর সমস্ত সদৃশ্য পণ্য বা সকল সদৃশ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে আমরা বলতে পারছি শিল্প। অর্থাৎ ফার্মের ধারণা প্ল্যান্টের আকার থেকে বড় বা প্ল্যান্টের ধারণা থেকে বড়, আবার প্ল্যান্টের ধারণা থেকে ফার্ম বড়, আবার ফার্মের ধারণা থেকে কিন্তু শিল্পের ধারণা অনেক বৃহৎ, কারণ একাধিক ফার্ম নিয়ে কিন্তু একটি শিল্প গঠিত হয়। উৎপাদন কৌশলের আলোকে আন্তঃসম্পর্ক। প্ল্যান্টের আকারের উপর উৎপাদন কৌশল নির্ভর করে, অর্থাৎ ছোট প্ল্যান্ট হলে তার উৎপাদন কৌশলের স্বাধীনতা কম থাকে, সুযোগটা কম থাকে, কিন্তু প্ল্যান্টের আকার যদি বড় হয় তাহলে উৎপাদন কৌশলের সুযোগটা অনেক বেশি থাকে এবং সেক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারে ফার্ম এবং চূড়ান্তভাবে সকল প্রযুক্তির স্তর এবং উদ্ভাবনের সুফল ভোগ করে শিল্প, এবং সেহেতু সমাজও সেই সুযোগ ভোগ করে। এরপর আমরা দেখি ছকের ভিত্তিতে আন্তঃসম্পর্ক। ছকের ভিত্তিতে প্ল্যান্ট, ফার্ম এবং শিল্পের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। যেমন আমরা ছকে দেখতে পাচ্ছি একটি প্ল্যান্ট নিয়ে একটি ফার্ম গঠিত হয়। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি প্ল্যান্ট 1 প্ল্যান্ট 2, অর্থাৎ দুটো মিলে একটা ফার্ম গঠিত হয়। আবার একটি প্ল্যান্ট 1 প্ল্যান্ট 2 প্ল্যান্ট 3 প্ল্যান্ট 3 মিলে আবার একটি ফার্ম গঠিত হয়। আবার এই ফার্ম 1, ফার্ম 2 এবং ফার্ম 3 মিলে গঠিত হয় একটি শিল্প। আশা করি তোমরা সকলেই আমার আজকের ক্লাসের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তবে তোমরা যদি বিষয়গুলো বইয়ের সাথে আরও মিলিয়ে পড়ো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমি আবারও ফিরে আসব শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে। তোমাদের সকলকে আমার ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।